অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। ওয়েলকাম ব্যাক। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আজকের এপিসোডটা একটি স্পেশাল এপিসোড। সেটা হয়তো আপনারা আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। আমি দেখছিলাম যে আমার চ্যানেলে আপনারা প্রত্যেকে লাশবাহী গাড়ির ঘটনা শুনতে বেশি পছন্দ করছেন। আর পছন্দ হবে নাই বা কেন? একটি লাশ বহনকারী গাড়িতে যিনি গাড়ির চালক হন, তার জীবনে এমন অনেক অভিজ্ঞতা থাকে যেগুলো তার কাছ থেকে শুনলেই জানা যায়। তো আজকে তেমনই একটা ঘটনা আছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। এর সঙ্গে দ্বিতীয় যে ঘটনাটি বিষয়ে আপনাদেরকে বলবো সেটি বড্ড অবাক করার মতো একটি ঘটনা। দুটি ঘটনা নিয়ে আজকের এপিসোডটিকে সাজানো হয়েছে। আপনারা একদম শেষ অবধি আজকের এপিসোডটিকে শুনতে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনারা ভয় পাবেন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম ঘটনা। অজানা সত্ত্বে বিভিন্ন মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক এবং সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়। প্রতি বুধবার এবং শনিবার ঠিক রাত 10টায় অজানা সত্ত্বের নতুন নতুন এপিসোড আসতে থাকে। নমস্কার দাদা, আমি আবিনুল মণ্ডল। আমি কোন্নগর থেকে লিখছি। আমি তোমার অজানা সত্য এবং তোমার কণ্ঠস্বরের অনেক বড় ভক্ত। আমি প্রায় 2 থেকে 3 মাস হলো তোমার ঘটনা শুনছি। অনেক ভালো অভিজ্ঞতা হয় তোমার গল্প শুনলে। আজ তোমাকে লাশবাহী গাড়িতে ঘটে যাওয়া একটা ঘটনা শোনাবো। এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে। অনেক বছর আগের ঘটনা। রতন ছিলেন পেশায় একজন ব্যবসাদার। সে যেই দোকানটিতে ব্যবসা করত সেটি ছিল তার বাবার। বাবা হঠাৎ মারা গেলে তার ছেলে অর্থাৎ রতন দোকানে ব্যবসা করা শুরু করে। প্রথম প্রথম মালপত্র ভালোই বিক্রি হতো, কারণ তার দোকানটি যেখানে ছিল তার পারিপার্শ্বিক আর কোনো ভালো দোকান ছিল না, যেই কারণে রতনের দোকানেই ভিড়টা বেশি হতো। এইভাবেই দিনগুলো এগোতে থাকে এবং আস্তে আস্তে রতনের দোকানের চারিপাশে আরও নতুন নতুন দোকান খুলতে লাগলো এবং আস্তে আস্তে রতনের সেল কমে গেল, কারণ পারিপার্শ্বিক দোকানগুলোতে রতনের দোকানের তুলনায় ভালো প্রোডাক্ট পাওয়া যেত। কখনো কখনো রতনের দোকান থেকে মানুষ যখন প্রোডাক্ট কিনত তখন বাজে প্রোডাক্ট হওয়ার কারণে মানুষ অনেক রুষ্ট হতো এবং পরবর্তীকালে রতনের দোকানের কেনা বেচা পুরোপুরিভাবেই কমে যায় এবং বাধ্য হয়ে রতনকে দোকানটা ভাড়ায় চালাতে হয়। এখন রতন বেকার, কাজের আশায় চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এখানে বলে রাখি, রতনের বাড়ি ছিল ইছাপুরে। তো এই মুহূর্তে সে বেকার, তার হাতে কোনো কাজ নেই এবং দোকান ভাড়ার পয়সা ছাড়া আর কিচ্ছু নেই। এই মুহূর্তে তার কি করণীয় সে বুঝতে না পেরে তার একটি বন্ধুকে ফোন করে। বন্ধুটি এখন থাকে মুর্শিদাবাদের দিকে। সে পেশায় একজন ডাক্তার। রতন তার বন্ধুর সঙ্গে কথা বলার পর একটি কাজের খোঁজ পায়। তার কাজ ছিল হাসপাতালে লাশ আনা। অনেক এমন লাশ থাকে যারা কখনো কখনো আত্মহত্যা, আবার কখনো কখনো খুন হয়ে মারা যায়, আবার সাধারণভাবেও অনেক মানুষে মারা যায়। তো তাদের দেহগুলিকে হাসপাতালের মর্গে নিয়ে আসার কাজই ছিল রতনের। সে দেখল যে এই কাজে মোটামুটি ভালোই পয়সা রয়েছে, অন্তত তার চলে যাওয়ার মতো। তো সেই মুহূর্তে আর কোনো দিকে না ভেবে তার বন্ধুর কথা মতো সে এই কাজে জয়েন করে যায়।
এবং তাকে মুর্শিদাবাদে শিফট হতে হয়। সেখানে সে তার বন্ধুর কোয়ার্টারে থাকা শুরু করল এবং লাশবাহী গাড়ি করে সে লাশ আনার কাজটি শুরু করে দিল। সে সেখানে অনেক বছর ধরে কর্মরত অবস্থায় ছিল, তবে কখনো তার সঙ্গে অস্বাভাবিক কিছু ঘটেনি। তিনি নানান ধরনের লাশ নিয়ে আসতেন। কেউ জলে ডুবে মারা গেছে, কেউ বিষ খেয়েছে, আরো কত কি। এই কাজ করে করে তার মনে একটা সাহসের জন্ম হয়েছিল। তো এমনই একদিন রাতের বেলাতে, তখন বাজে ঠিক রাত 9টা, রতনকে সোনাডাঙ্গা যেতে হয় লাশ আনতে। সোনাডাঙ্গায় একটি ছোট্ট শিশুকে মৃত অবস্থায় পাওয়া গেছে একটি জঙ্গলে। স্থানীয় লোকেদের কথা অনুযায়ী বাচ্চাটিকে নাকি গণধর্ষণ করা হয়েছে এবং তারপরে মেরে দেওয়া হয়েছে। বাচ্চাটির বয়স খুব জোর 14 বছর হবে। তো রতন রাতের বেলায় লাশটিকে নিয়ে আসতে যায় এবং সোনাডাঙ্গা পৌঁছে লাশটিকে সংগ্রহ করে। লাশটিকে যখন রতন গাড়িতে তুলতে যায়, সেই মুহূর্তেই তার কেমন যেন একটা অনুভূতি হয়। সে হঠাৎ করেই সেই লাশটির দিকে তাকিয়ে মায়ায় পড়ে যায় এবং আপনা আপনি তার চোখে জল চলে আসে। মেয়েটাকে কি সুন্দর দেখতে! এর সঙ্গে এত বাজে একটা ঘটনা ঘটল। জানি না কেন রতন এই বিষয়টিকে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। তার বুকের ভেতরে কেমন যেন কষ্ট হচ্ছে। মেয়েটি তার আপনও নয়। যাই হোক, রতন আর বেশি না ভেবে লাশটিকে গাড়ি করে আনতে থাকে। তবে গাড়ি চালাতে চালাতে সে শুধু লাশটির কথাই ভাবছে। সেই মেয়েটির মুখটা অত্যন্ত মায়াবী। মেয়েটি মারা গেছে ঠিকই, তবে তার চোখ দুটো খোলা ছিল। কি করুণ তার দৃষ্টি! এই কথা ভাবতে ভাবতেই তিনি গাড়ি চালাচ্ছিলেন। অন্ধকার রাস্তা, দুই দিকে জমি, আর মাঝখানে শুধু গাড়ির আলোতে রাস্তাটিকে দেখা যাচ্ছে। এমন সময় রাস্তার সামনে হঠাৎ করে একটি গরু এসে দাঁড়িয়ে পড়ে এবং রতন আচমকা বুঝতে পারে যে গরুটি সামনে দাঁড়িয়ে, এবং ব্রেক কষতে গিয়ে গরুটি ধাক্কা খেয়ে গাড়ির তলায় চলে যায়। অনেকটা পরে গিয়ে গাড়িতে ব্রেক লাগে। রতন দ্রুত গাড়ির দরজাটি খুলে গাড়ি থেকে নামে, কিন্তু অবাক করার মতো বিষয় হলো এখানে তো কোনো গরু নেই। তাহলে সে ধাক্কা কাকে মারল? না, তার মনের ভুল এটা হতে পারে না। একটা জোরে শব্দ হয়েছে, গরুটি ধাক্কা খেয়েছে এবং গাড়ির তলায় গেছে, সেটা রতন দেখেছে। তাহলে গরুটা গেল কোথায়? রতনের এবার ভয় হতে লাগলো। সে আর বেশি কথা না ভেবে দ্রুত গাড়িতে ওঠে এবং হাসপাতালের দিকে রওনা দেয়। হাসপাতালে পৌঁছানোর পর রতন যখন গাড়ির পেছন থেকে লাশটিকে নামায়, তখন গাড়ির ভেতরের দিকে সে অনেক রক্ত পড়ে থাকতে দেখে। যেটা দেখে সে বড্ড অবাক হয়। রক্ত কোথা থেকে এলো? রতন বেশি না ভেবে লাশটিকে হাসপাতালে নিয়ে যায় এবং কোয়ার্টারে ফেরে। সেই দিন রাতে তার আর ঘুম হয়নি। এরপর থেকেই শুরু হয় আসল ঘটনা। সেই মেয়েটির চেহারা দেখার পর কেন জানি রতন কোনোদিনই রাতের বেলা ঠিক মতো ঘুমাতে পারত না। যখনই তার অনেক ঘুম আসত, সে শুয়ে শুয়ে সেই মেয়েটার কথাই চিন্তা করত, আর তার সারা রাতের ঘুম উড়ে যেত। ঘুমের অভাব দেখা দেওয়ায় প্রভাবটি তার চেহারায় পড়ে।
শরীর অর্ধেক দিন তার খারাপ থাকত। একদিন একটা ঘটনা ঘটে যেটা রতন কখনো ভাবেনি। রতন দেখে তার কোয়ার্টারের বাইরে থেকে একটি মেয়ের কান্নার শব্দ ভেসে আসছে। তখন বাজে রাত 10:30। রতন সবে ভাত খেয়ে ঘুমোতে যাবে। রতন দেখবার জন্য দরজাটি খোলে, তবে বাইরে কাউকে দেখতে পায় না। বাইরে শুধু কুয়াশা দেখতে পায়। এমন সময় সে নিজের দরজা বন্ধ করে পেছনে বিছানার দিকে যখন তাকায়, তার বুকটা ছ্যাঁত করে ওঠে। সে নিজের বিছানাতে মেয়েটির লাশটিকে দেখতে পায় এবং দেখতে পায় তার যৌনাঙ্গ দিয়ে অনবরত রক্ত বেরোচ্ছে। মায়াবী সেই চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে, আর মেয়েটা বলছে, আমাকে ওরা কেন মারল? রতন কাকা সেই মুহূর্তে নিজেকে সামলে দরজাটিকে দ্রুত খোলে এবং সেখান থেকে দৌড় দেন। কোয়ার্টারের সিঁড়ির দিকটা অন্ধকার থাকায় তিনি নামতে গিয়ে পড়ে যান এবং মুখ থুবড়ে পড়ায় তিনি মাথায় আঘাত পান এবং সেখানেই অজ্ঞান হয়ে যান। যখন তার জ্ঞান ফেরে তখন তিনি নিজের মাথাটিকে ব্যান্ডেজ করা অবস্থায় দেখতে পান এবং নিজের ঘরেই নিজেকে আবিষ্কার করেন। তিনি দেখেন তার পাশের ঘরে থাকা একজন মহিলা তার পাশে বসে আছে। তিনি মহিলাটিকে সমস্ত ঘটনা খুলে বলেন এবং কোয়ার্টারের প্রত্যেক লোকজন এই ঘটনা বিষয়ে জানতে পারে। অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করেনি। তবে কিছু কিছু লোকেরা বলে যে রাতের বেলা তারাও নাকি একটা কান্নার শব্দ শুনতে পেয়েছে। এরপরে অনেকেই সেই কোয়ার্টার ছেড়ে দেয় এবং রতন কাকু সেই চাকরিটা ছেড়ে দেয়। সে নিজের বাড়িতে ফিরে যায় এবং সেখানে গিয়ে নিজের দোকানটিকে নতুন করে আবার চালাতে শুরু করে। এখন রতন কাকুর অনেক বয়স হয়েছে, প্রায় 75 বছর বয়স। তিনি এখন সুস্থ আছেন, ভালো আছেন। রাজর্ষিদা, এটাই ছিল ঘটনা। আশা করছি তোমার ঘটনাটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই শ্রোতাদেরকে পাঠ করে শুনিও। আর শ্রোতাদেরকে বলছি, যদি ওদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো আজকের ঘটনা এই অবধিই থাকছে। দেখা হবে আবার নতুন ঘটনার সঙ্গে। বেশ অসাধারণ একটি ঘটনা আমরা শুনলাম। আশা করছি ঘটনাটি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং আপনারা কমেন্ট করে এটাও জানাবেন যে আপনারা আরও কী ধরনের ভূতের ঘটনা শুনতে চান। তাহলে সেই ধরনের ঘটনাগুলো আমি শোনানোর চেষ্টা করব। তো আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এপিসোডটিকে লাইক করে দেবেন, এবং আপনারা যদি চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অন করে দেবেন, যাতে পরবর্তীকালে এরকমই ভৌতিক এপিসোডগুলো আপনারা একদমই মিস না করেন। তো এইবার আমরা চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি যিনি লিখে পাঠিয়েছেন তিনি তার নামটি উল্লেখ করেননি, তবে তিনি যেরকম করে ঘটনাটি লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার রাজর্ষিদা, আশা করছি তুমি ভালো আছো এবং অজানা সত্য পরিবারের প্রত্যেক সদস্যরা আশা করছি ভালো আছে। আজ আমি একটা ঘটনা তোমার সঙ্গে শেয়ার করব এবং আশা করছি ঘটনাটা তোমার ভালো লাগবে। 2001 বা 2002 সাল হবে। তখন আমি শিলিগুড়িতে পোস্টেড। অফিসের কাজে বা ছুটিতে কলকাতায় মাঝে মধ্যেই যাই। ডিসেম্বরের এক ছুটিতে রওনা হলাম কলকাতা। তখন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদা নতুন একটা সুপারফাস্ট প্যাসেঞ্জার ট্রেন সবে চালু হয়েছে। সকালে এনজেপি থেকে ছাড়তো
আর শিয়ালদায় পৌঁছানোর সময় থাকতো সন্ধে নাগাদ। কিন্তু সেই সময় বিশেষ করে শীতকালে খুব একটা মানুষ এই ট্রেনে চাপতো না, কারণ শীতকালে কুয়াশার জন্য ট্রেন ছাড়তে সাধারণত দেরি হতো, তাই শিয়ালদায় পৌঁছাতে রাত হয়ে যেত। আমার কলকাতায় যাওয়ার তাড়া ছিল, তাই আমি ডিসেম্বর মাসের শেষের দিকে ওই সুপার ফাস্ট ট্রেনে চেপে কলকাতায় রওনা হয়েছিলাম। যখন এনজেপি স্টেশনে পৌঁছালাম তখন চারিধারে ঘন কুয়াশা, সারা স্টেশন চত্বর ধোয়া ধোয়া। ট্রেন দেখি দাঁড়িয়ে আছে স্টেশনে। ফাঁকা বুকিং কাউন্টার থেকে টিকিট কেটে আমি ট্রেনে উঠলাম। একদম ফাঁকা কামরাটা। জানলা দিয়ে মুখ বাড়িয়ে খুঁজলাম, যদি অত্যন্ত মুখ চেনা কাউকে দেখি তাহলে নিজের কামরায় উঠিয়ে নেব। কুয়াশায় ভরে থাকা কামরায় একা একা বসে থাকতো কিরকম একটা অস্বস্তি লাগছিল, কিন্তু কাউকেই পেলাম না। কি আর করা যাবে? ব্যাগ থেকে একটা ফোলানো বালিশ আর চাদর বের করে পুরো বেঞ্চি জুড়ে পেতে ফেললাম, আর একটা কম্বলও বার করলাম। মনোগত ইচ্ছা ট্রেন ছাড়লেই কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ব, কিন্তু ছাড়ার সময় পেরিয়ে গেছে, অথচ ট্রেন দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্মেও লোকজন বেশি নেই যে জিজ্ঞাসা করব। শেষে একজন চাওয়ালার কাছ থেকে জানা গেল দেরি করেই ট্রেন ছাড়ার ঘটনা এই রোজই ঘটে যাচ্ছে। কুয়াশা একটু পাতলা হলে তবেই ট্রেন ছাড়বে। কুয়াশা কতটা পাতলা হলো বুঝলাম না, তবে ঘন্টা খানেক পরে ট্রেন ছাড়ল। ট্রেন এনজেপি স্টেশন যেই ছেড়েছে মনে হলো ট্রেনটা একটা হিমশীতল ছায়া ছায়া অন্ধকারে ঢুকে পড়ল। চারিদিকে মাঠঘাট, সব ধোয়া ধোয়া, স্পষ্ট করে কিছুই দেখা যাচ্ছে না। আর কি ঠান্ডা হাওয়া জানলা দিয়ে ঢুকছে সেটা বলার মতো নয়। আশেপাশের প্রত্যেকটা জানলা আমি বন্ধ করে দিলাম। গায়ে দুটো মোটা সোয়েটার, একটা ফুল স্লিভ, একটা হাফ স্লিভ, তার উপর সারা গায়ে কম্বল জড়ানো। তাও মনে হচ্ছে বন্ধ জানলার নিচ দিক দিয়ে সূচের মতো ঠান্ডা হাওয়া ঢুকছে। মনে পড়ে যাচ্ছে গত রাতে টিভিতে আবহাওয়ার রিপোর্ট দেখেছিলাম বিহার থেকে একটা শৈত্যপ্রবাহ উত্তরবঙ্গে প্রবাহিত হবে, কিন্তু শৈত্যপ্রবাহের মধ্যে যে ঢুকে পড়া এতটা মারাত্মক তা কখনো ভাবিনি। সাধে কি এই ট্রেনে যাত্রী জোটে না? এতবার কলকাতা শিলিগুড়ি করেছি, কিন্তু এই রকম অভিজ্ঞতা কখনো হয়নি। সারা গায়ে, এমনকি চোখে মুখেও কম্বল জড়িয়ে এইসব আবোল তাবোল ভাবছি। হঠাৎ শুনি একটা মানুষের গলা, ও মশাই। সারা গায়ে মুখে কম্বল জড়িয়ে জুবুথুবু হয়ে যে বসে আছেন, তা কে আপনি? মাথা তুলুন, একটু কথা বলি। প্রথমে ভেবেছিলাম কোনো রসিক টিকিট চেকার। কম্বল সরিয়ে চোখ খুললাম, কিন্তু কোথায় চেকার? দেখি সারা কামরাটা ঘন কুয়াশায় ভরে গেছে। সেই ধোয়া ধোয়া কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে একজন বয়স্ক ভদ্রলোক। আমি বললাম, বসুন। আপনি কোন সিটে বসেছেন? এতক্ষণ আমার চোখে পড়েননি তো? এই কথার আমি কোনো উত্তর পেলাম না, বরং পাল্টা প্রশ্ন করলেন, কোথায় নামবেন? মালদা? আমি বললাম, না, শিয়ালদা পর্যন্ত যাব। ভদ্রলোক যেন আঁতকে উঠলেন। রাত 11টার আগে আজ এই ট্রেনে করে তুমি শিয়ালদা পৌঁছাতে পারবে না। আমি বললাম, সে তো বুঝেছি, আজ কপালে দুঃখ আছে। হঠাৎ নজরে পড়ল ভদ্রলোকের গায়ে সেরকম কিছুই নেই। পরনে একটা রংচটা হাফ হাতা শার্ট আর নীল রঙের একটা প্যান্ট। আমি বললাম, সে কি, আপনার ঠান্ডা লাগছে না? আমি তো ঠান্ডায় মরে যাচ্ছি। আপনি
এরকম সাধারণ জামা পরে কি করে রয়েছেন? এই কথার কোনো উত্তর পেলাম না, বরং উনি আমাকে নানান প্রশ্ন করে গেলেন একতরফা, যে আমি কোথায় থাকি, কি চাকরি করি, ইত্যাদি ইত্যাদি। তারপর হঠাৎ করে উঠে পড়লেন, বললেন আমার নামার জায়গা চলে এলো, আমি উঠি এবার। উঠে তিনি দরজার দিকে হাঁটতে লাগলেন। ভদ্রলোকের মস্তিষ্কের সুস্থতা সম্বন্ধেই কিরকম একটা সন্দেহ হলো। হঠাৎ খেয়াল হলো এই ট্রেনের প্রথম স্টপেজই হলো মালদা। মালদার অর্ধেক রাস্তাও তো বেরোয়নি। কৌতূহলবশত আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম দুপাশের দরজায় ঠেসে বন্ধ করা, এবং তা তো আমিই করেছিলাম, আর দরজা সেই অবস্থাতেই আছে। আমি আরও একটা কামরা এগোলাম, সব দরজাই বন্ধ। একটা জুতো পালিশওয়ালা ছেলে বসেছিল। আমাকে দেখে কি ভাবলো কে জানে, সে উঠে সামনের দিকে চলে গেল। আমি এদিক ওদিক কোনো দিকেই সেই ভদ্রলোককে আর দেখতে পেলাম না। সত্যি এত তাড়াতাড়ি লোকটা গেল কোথায়? কর্পূরের মতো উবে গেল নাকি? কি আর করব, নিজের সিটে ফিরে এলাম। কম্বল মুড়ি দিয়ে জুবু থুবু হয়ে বসলাম। কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। এমন সময় হঠাৎ করে আমি আবার শুনি, ও মশাই। আমি ধর্মর করে উঠলাম। কোথায় ছিলেন এতক্ষণ? এই বলে কম্বল সরিয়ে চোখ মেলেছি। দেখি মালদা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। কামরায় বিন্দু মাত্র কুয়াশা নেই। জিন্সের প্যান্ট আর কোট পরা এক ভদ্রলোক সামনে দাঁড়িয়ে। আমি সরে বসে ভদ্রলোককে বসার জায়গা দিলাম, কিন্তু খটকাটা আজও রয়ে গেছে। চলন্ত ট্রেন থেকে সেই হাফ হাতা রঙের শার্ট পরা লোকটা গেল কোথায়? ট্রেনের দরজাগুলো তো বন্ধ ছিল। চলন্ত ট্রেন থেকে তো ঝাঁপও দেয়নি, তাহলে তো দরজাটা খোলা থাকতো। তাহলে লোকটা গেল কোথায়? এটা আমার জীবনে ঘটে যাওয়া বড্ড অদ্ভুত একটা ঘটনা। এর ব্যাখ্যা আজও আমার কাছে নেই। তবে আপনাদের কি মনে হয় আপনারা কমেন্ট করে জানান। এই ঘটনা হয়তো ভয়ের নয়, তবে আমার একটা অভিজ্ঞতা আপনাদের সঙ্গে নয় শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই প্রশ্নের উত্তরটা আপনারা দেবেন যে ওই ভদ্রলোকটা গেল কোথায়। সমস্ত ট্রেনের দরজা বন্ধ, ট্রেনটা কুয়াশাচ্ছন্ন, তার মধ্যে একজন ওই ধরনের পোশাক পরা লোক তার সামনে এসে বসেছিল এবং গল্প করেছিল। তাহলে লোকটি গেল কোথায়? আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলে যাচ্ছে আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন মেহেদি, আমাদের সঙ্গে রয়েছেন এমইউ এভেন্টাই 24, আমাদের সঙ্গে রয়েছেন মন খুলে গান সোমনাথ দাস, কমেন্ট করেছেন সুদেশনা, কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্য, কমেন্ট করেছেন সৃজিতা ব্যানার্জি, কমেন্ট করেছেন আব্দুল ইউসুফ, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, আমাদের সঙ্গে রয়েছেন অজন্তা হরি, কমেন্ট করেছেন শারমিন এখতিয়ার, কমেন্ট করেছেন চুমকি ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দাস, কমেন্ট করেছেন আলপনা চক্রবর্তী, তানিয়া মল্লিক। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আপনারা এইভাবেই পাশে থাকুন, এইভাবে ভালোবাসা দিয়ে অজানা সত্যকে আরও বড় করে তুলুন। দেখা হবে আবার পরের এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।